উপকূল জুড়ে ঘূর্ণিঝড় রেমালের ক্ষতচিহ্ন। পটুয়াখালীতে দিশেহারা মানুষের হাতে ত্রাণ তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, ঘুরে দাঁড়াতে সবকিছুই করবে সরকার, থাকবে না কেউ না খেয়ে। আজকে ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই দুর্যোগ দুর্বিপাকে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি। যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে, বাঁধ যেগুলি ভেঙে গেছে, বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি। যাদের বাড়ি ঘর ভেঙেছে তারা যাতে ঘর বাড়িগুলি আবার মেরামত করতে পারেন, আবার নির্মাণ করতে পারেন, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমি করে দেব। অন্তত এইটুকু ভরসা আপনারা রাখবেন। খুলনার পাইগাছায় ভেঙে যাওয়া বাঁধ মেরামত করা হচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। চোখ রাঙাচ্ছে সুরমা কুশিয়ারার পানি। উজানের ঢলে প্লাবিত সিলেটের নিম্নাঞ্চল। সড়ক তলিয়ে যাওয়ায় গোয়াইন ঘাটের সঙ্গে যোগাযোগ বন্ধ। দুর্ভোগে পানিবন্দী মানুষ। লুটেরাদের কবলে দেশ। পরনির্ভরশীল করে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের অভিযোগ। এবং অনুমোদন ছাড়াই মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে স্লিপার বাস। চেসিস বিক্রির আগেই ম্যানেজ হয় নম্বর প্লেট। আমদানিকারক ও বিআরটিএর পাল্টাপাল্টি দোষারোপ। রেমালে ক্ষতিগ্রস্ত প্রত্যেকের ঘর বাড়ি নির্মাণ সহ স্বাভাবিক জীবন নিশ্চিত করতে যা যা করণীয় তার পুরোটাই করবে সরকার, এমন আশ্বাস এবার উপকূলবাসীর উদ্দেশ্যে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দুর্যোগ আসবেই, তবে তা মোকাবিলা করে টিকে থাকার শক্তি অর্জন করানোই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। সকালে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ ও বিপর্যস্ত এলাকা পরিদর্শন করেন সরকার প্রধান। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এবং পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করতে বৃহস্পতিবার পটুয়াখালীর কলাপাড়ায় আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 12:30টার পর কলাপাড়ার সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে আসেন সরকার প্রধান। পুরো মাঠ তখন ভর্তি উপকূলের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দুর্যোগ কবলিত মানুষে। উপস্থিত দুর্গতদের মাঝে ত্রাণ হিসেবে চালের বস্তা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একে একে তা গ্রহণ করেন বিপর্যস্ত স্থানীয়রা। সংক্ষিপ্ত বক্তব্যে সরকার প্রধান বলেন, রেমালের ক্ষতি সামলে উঠতে করণীয় সবকিছুই করবে সরকার। ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। ইতিমধ্যে যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে, বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি। যেখানে যেখানে যাদের বাড়ি ঘর ভেঙেছে তারা যাতে ঘর বাড়িগুলি আবার মেরামত করতে পারেন, আবার নির্মাণ করতে পারেন, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমি করে দেব। অন্তত এইটুকু ভরসা আপনারা রাখবেন। বীজ সারের যা যা লাগে সব ব্যবস্থা ইনশাল্লাহ আমি করে দেব। নতুন উদ্যমে আবার যেন আপনারা চাষবাস করতে পারেন। দুর্যোগ দুর্বিপাক সামাল দিয়ে ঘুরে দাঁড়ানোর টেকসই সামর্থ্য অর্জন করবে উপকূলের মানুষ। বর্তমান সরকার সেই কাজই করে যাচ্ছে বলেন প্রধানমন্ত্রী। আমরা চাই যে এই দুর্যোগ থেকে আমাদের এই অঞ্চলের মানুষ যেন মুক্তি পায়। আজকে যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিটা পুড়িয়ে নেওয়ার জন্য যা যা দরকার সেটা আওয়ামী লীগ করবে, আমাদের সরকার করবে, সেটা আমি আপনাদের পাশে আছি বলতে পারি। প্রাকৃতিক দুর্যোগ আসবে, কিন্তু সেটাকে মোকাবেলা করে মানুষের জীবন মান রক্ষা করা, সেটাই আমাদের লক্ষ্য। সেই কাজটাই আমরা করে যাচ্ছি। দেশের মানুষের কাজের জন্য আওয়ামী লীগ সবসময় নিবেদিত প্রাণ। আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকব। উপস্থিত স্থানীয় নেতাদের সঙ্গেও দুর্যোগ পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক করতে দিক নির্দেশনা দেন সরকার প্রধান শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে প্রতিনিয়ত বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। একই সঙ্গে সঙ্গে তীব্র হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ সহ ঘূর্ণিঝড়ের তীব্রতাও।
সবশেষ রেমালে লন্ডভন্ড হয়ে যায় উপকূলের প্রত্যন্ত জনপদের এই সাধারণ মানুষের জীবনযাপন। এই মানুষগুলো আজ প্রধানমন্ত্রীর বার্তা শুনে কিছুটা আশ্বস্ত হয়ে তাদের ঘরে ফিরবেন। সরকার প্রধান বললেন, আগামী দিনে দুর্যোগ সহনশীল বাস্তবতা গড়ে তুলতে দুর্গত মানুষদের পাশেই থাকবে আওয়ামী লীগ সরকার। দেবাশিস রায়, সময় সংবাদ, কলাপাড়া, পটুয়াখালী। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে খুলনার তেলিখালী এলাকার বাঁধ ভেঙে প্লাবিত গ্রামের পর গ্রাম। স্থানীয়দের অভিযোগ, ৯/৬ করে সংস্কারের কারণে প্রতি বছর ঝড়, জলোচ্ছ্বাস আর উঁচু জোয়ারে ভেঙে যায় এই বাঁধ। এই মুহূর্তে পাইকগাছায় আছেন সহকর্মী তানজিম আহমেদ। ক্ষয়ক্ষতির সবশেষ খবর আমরা জানবো, যাচ্ছি তার কাছে। যে ঝড় আঘাত এনেছিল উপকূলের বুকে তা চলে গেছে তার গতিপথে, তবে ঝড়ের যে আঘাতের ক্ষতচিহ্ন তা কিন্তু তীব্রভাবে জেঁকে বসেছে উপকূলবাসীর বুকে। যে জনপদে আমরা এখন রয়েছি খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের তেলিখালী গ্রাম, সেখানে যে বাঁধের অংশ 22 পোল্ডারের বাঁধের বড় একটি অংশ ঘূর্ণিঝড়ের রাতে মুহূর্তেই ভেঙে যায়, প্লাবিত হয় গ্রামের পর গ্রাম, এবং যে গ্রাম ভেসে যাওয়ার ফলে অন্তত 15,000 মানুষ এখন পর্যন্ত পানিবন্দী রয়েছেন। সেই মানুষেরাই কিন্তু স্বেচ্ছাশ্রমে নির্মাণের চেষ্টা করছেন তাদের এই যে বাঁধ, সেই বাঁধটি, এবং এই বাঁধের যে আমরা দেখছি বাঁশের পাইলিং দিয়ে তার মাটি দিয়ে এখন অবশ্য গতকাল থেকে যে ভেকু মেশিন আছে সেই মেশিন দিয়ে আসলে তারা বাঁধ দেওয়ার চেষ্টা করছে, এবং হাজার হাজার মানুষ কিন্তু স্বেচ্ছাশ্রমে চারিপাশ থেকে ট্রলারে করে এখানে এসেছেন। আসার তারা এই যে বাঁধ, সেই বাঁধটি মেরামতের চেষ্টা করছেন। অর্থাৎ এই বাঁধটি মেরামতের সাথে তাদের আসলে অস্তিত্বের সম্পর্ক, যেহেতু এখানে এই বাঁধ যদি ভেঙে যায় প্রতিবার তারা নিঃস্ব হয়ে যায়, তাদের যে ঘর বাড়ি আছে ভেঙে পানিতে প্লাবিত হওয়ার পাশাপাশি ঘেরের যে মাছ সবকিছু আসলে কিন্তু ভেসে যায়। সেই ভেসে যাওয়ার চিত্রটি কিন্তু আমরা এখানে এসে সকাল থেকে দেখছি। অর্থাৎ ভিতরে যে গ্রামের অংশ, প্রতিটি গ্রামে প্রতিটি ঘরের মধ্যে পানি জমে রয়েছে, এবং সেখানে কিন্তু চারিদিকে পানি থই থই করলে এক ফোঁটা পানি কিন্তু আসলে খাওয়ার মতো নেই। সেই খাওয়ার পানি আনার জন্য তাদের অন্তত 1 থেকে 1.5 কিলোমিটার পথ অতিক্রম করতে হচ্ছে এক কলস পানি আনার জন্য। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু যারা একটু ভিতরে রয়েছেন তাদের 4 থেকে 5 কিলোমিটার পর্যন্ত যেতে হচ্ছে। এই যে বাঁধটি আমরা এখন দেখছি সেটি এর আগেও একবার ভেঙেছে, 60-এর দশকে নির্মিত যে বাঁধ এবং গত বছরে নির্মাণ করা যে বাঁধের দুটি অংশই মাঝখান থেকে ভেঙে গেছে। এর ফলে স্থানীয় যে গ্রাম রয়েছে গ্রামগুলো প্লাবিত হওয়ার ফলে মানুষজন গত 4 দিন ধরে এই বাঁধটি নির্মাণের চেষ্টা করছেন নিরলসভাবে, এবং তারা কিন্তু আসলে বলতে হবে এখন পর্যন্ত অনেকটা অভুক্ত শুকনো খাবারের উপর তাদের নির্ভরশীল থাকতে হচ্ছে। আমরা সকাল থেকে যাদের দেখেছি এখানে তারা স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন, কেউ মুড়ি খাচ্ছেন, চিড়া খাচ্ছেন খুবই স্বল্প পরিমাণে, এবং যে পানি সেই পানিটিও কিন্তু তাদের খাওয়ার মতো নেই। এরপরেও তারা এখানে এসেছেন, তারা কাজ করছেন সবাই দলে দলবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে, কারণ এই বাঁধের সাথে তাদের অস্তিত্বের সম্পর্ক, এই অস্তিত্ব যেন বিলীন না হয়ে যায় সেজন্যই কিন্তু তাদের আসলে এই চেষ্টা। তবে তাদের একটি দাবি, এবার তারা অভিযোগও করেছেন স্থানীয় যে জনপ্রতিনিধি থেকে শুরু করে পানি উন্নয়ন বোর্ডের যারা কর্তা ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু তাদের বারবার তাদের আবেদনে সাড়া না দিতে এই ধরনের ক্ষতির মুখে তাদের পড়তে হচ্ছে, এবং স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের সাথে আসলে এই যে সহযোগিতা যে মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন সেই মুহূর্তেও কিন্তু তাদেরকে তারা আসলে পাচ্ছেন না। যদিও সকালে পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা স্থানে পরিদর্শন করেছেন, তারা বলেছেন নতুন করে আসলে বাঁধ নির্মাণের জন্য যে ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন সেই উদ্যোগটি তারা নিচ্ছেন। তবে আসলে স্থানীয়দের দাবি যে কোনো মূল্যে তাদেরকে যেন আসলে টেকসই বাঁধ এবং তাদের এই প্রতি বছর যে তারা উঁচু জোয়ারে প্লাবিত হয় সেই প্লাবনের হাত থেকে যেন তারা রক্ষা পায়। তো খুলনার উপকূলীয় জেলা পাইকগাছা থেকে ঝড় পরবর্তী যে খবর আমার কাছে এই ছিল সর্বশেষ। খুলনার পাইকগাছা থেকে সহকর্মী তানজিম আহমেদ। অতিবৃষ্টিতে উজানের পাহাড়ি ঢলে সুনামগঞ্জে হাওরের পানি বাড়ছে সে খবর জানাতে এই মুহূর্তে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। আমরা সরাসরি যাব তার কাছে। সুরমা নদীর পানি এই চালবন পয়েন্টের গজারিয়া খাল দিয়েই খরচার হাওরে প্রবেশ করছে এবং হাওরের পানি বাড়ছে। এরকম অসংখ্য খাল দিয়ে সুরমা নদীর পানি বিভিন্ন সুনামগঞ্জের বিভিন্ন হাওরে প্রবেশ করছে এবং পানি বাড়ছে। আমরা কথা বলেছিলাম এখানকার পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছে যে এই জুন মাসের 1 তারিখ পর্যন্ত এই ধরনের বৃষ্টিপাত হবে এবং এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে চালবন এলাকার গজারিয়া খাল দিয়ে কিভাবে খরচার হাওরে পানি ঢুকছে, সেই পানি আবার প্লাবিত করছে হাওরের যে সমস্ত লোল্যান্ড আছে সেই এলাকাগুলি। আমরা এখানে কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের যে প্রধান প্রকৌশলী, তার সাথে তিনি জানিয়েছেন যে এই আগামী জুন মাসের 1 তারিখ পর্যন্ত এই ধরনের বৃষ্টিপাত এবং এই ধরনের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং সেই সাথে সুনামগঞ্জে সবকটি নদীর পানি বাড়বে। আমরা কথা বলেছিলাম এখানকার পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছে যে তাদের এখানে পানি পরিমাপক 9টি গ্যাস রিডার রয়েছে। এই 9টি গ্যাস রিডারেই সবগুলি পয়েন্টে পানি বৃদ্ধি পাচ্ছে এবং গেল 26 তারিখ থেকে
থেকে আজকে পর্যন্ত সুরমা নদীর পানি প্রায় 3 মিটার বৃদ্ধি পেয়েছে এবং সেই 3 মিটার বৃদ্ধি পাওয়ার পর এখন কিছুটা কমতির দিকে থাকলেও পানি বৃদ্ধি কিন্তু একদম থেমে যায়নি, পানি কিন্তু বৃদ্ধি হচ্ছে। এবং এখানকার লোকজনের সাথে আমরা কথা বলেছিলাম, এভাবে পানি বৃদ্ধি আশঙ্কা থাকলে বা এভাবে যদি পানি বৃদ্ধি হয় তাহলে এই এলাকার নিম্নাঞ্চলের যে সমস্ত ঘরবাড়ি আছে, অতি নিচু এলাকা যেগুলি হাওরের, সেগুলিতে কিছুটা প্লাবিত হতে পারে। তবে বড় ধরনের কোনো বন্যার আশঙ্কা তারা করছেন না। তারা জানিয়েছেন যে তারা এই পানির যে থেমে থেমে ঝড় এবং বৃষ্টি, এবং প্রতি রাতেই এখানে বৃষ্টি হচ্ছে। সুনামগঞ্জ আপনি জানেন যে মেঘালয় বেষ্টিত একটা এলাকা, এই মেঘালয়ের পাহাড়ে প্রায় এই বর্ষা মৌসুমে 1 শতাধিকের উপরে ঝর্ণার সৃষ্টি হয়। সেই সমস্ত ঝর্ণার পানি খাসিয়ামারা, চলতি, জাদুকাটা সহ বিভিন্ন সীমান্ত নদী দিয়ে সুনামগঞ্জের 137টি হাওরে প্রবেশ করে এবং সেই 83টি হাওর পানিতে পরিপূর্ণ করে। এবং পাশাপাশি যদি আমরা সিলেটের পানির কথা ধরি, সিলেটের পানির নিষ্কাশনের রাস্তা বা পানি প্রবাহের রাস্তা হলো এই সুনামগঞ্জের সুরমা নদী। সেই সুনামগঞ্জের সুরমা নদী দিয়ে পানি বঙ্গোপসাগরে যায় এবং মেঘনা নদীতে যায়। আমরা যদি কথা দেখি যে গেল 26 তারিখ থেকে, অর্থাৎ মে মাসের 26 তারিখ থেকে আজকে পর্যন্ত সুনামগঞ্জে কখনো বৃষ্টি থেমে যায়নি, কখনো রাতে বৃষ্টি, কখনো দিনে বৃষ্টি, টানা বৃষ্টির মধ্যে সুনামগঞ্জ আছে। আমরা এখানে কথা বলেছিলাম স্থানীয় লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে পানি বৃদ্ধির এই সম্ভাবনা তাদেরকে অনেকটা আতঙ্কিত করে তুলছে। তো এই ছিল সুনামগঞ্জের বিশ্বম্বরপুরের চালবন এলাকা থেকে সবশেষ খবর। সুনামগঞ্জ থেকে হিমাদ্রি শেখর ভদ্র। এবার অন্যান্য প্রসঙ্গ। ঈদের সময় যানবাহনে যেন বাড়তি ভাড়া আদায় না করা হয়, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পরিবহন মালিকদের অনুরোধ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ঈদুল আজহা উপলক্ষে সড়ক পথে যাতায়াত নির্বিঘ্ন করার লক্ষ্যে প্রস্তুতি সভায় তিনি কথা বলেন। এ সময় সড়কে দুর্ঘটনা কমাতে গতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের অনুরোধও জানান তিনি। ঈদুল আজহার বাকি এখনো 2 সপ্তাহ। প্রতিবারের মতো এবারও সড়ক পথে ঈদযাত্রা নিরাপদ করতে প্রস্তুতি সভা করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সেখানে যোগ দেন মালিক, শ্রমিক, বিজিএমইএ, সরকারের প্রতিনিধিরাও। সভা শেষে ওবায়দুল কাদের সবার উদ্দেশ্যে বললেন, ফলাফল শূন্য হলে বৈঠক করে লাভ নেই। এই দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধ করা আমাদের দায়িত্ব। রেজাল্ট না পেলে এইসব মিটিং করে কি লাভ? এবারের ঈদযাত্রা নিরাপদ করতে বেশ কিছু সমস্যা চিহ্নিত করলেন মন্ত্রী। নির্দেশ দিলেন সড়কে গতি কমানো, ঈদের 7 দিন আগেই সড়কে সংস্কার কাজ শেষ করা, চলমান কাজ ওই সময়ে বন্ধ রাখা, রাজধানীর প্রবেশ পথ জটলামুক্ত রাখা, যাত্রী ও পশু পরিবহনের ফিটনেস, হেলপার দিয়ে গাড়ি না চালানো। বললেন, অনুরোধ করা হবে সিটি কর্পোরেশন এলাকায় খোঁড়াখুড়ি বন্ধ ও জ্বালানি স্টেশন খোলা রাখতে। চন্ডাটা প্রোটেক্ট করতে হবে। আরেকটা যানজটের উৎস হলো মেয়র হানিফ ফ্লাইওভার। এই বিষয়টা সিটি কর্পোরেশনের সাথে বিশেষভাবে আলাপ করার দরকার। এই খোঁড়াখুড়িটা বন্ধ রাখতে হবে। এছাড়া যাত্রীদের যাত্রাপথ নির্বিঘ্ন করার পাশাপাশি অতিরিক্ত ভাড়া যেন আদায় না করা হয়, সেজন্য মালিকদেরই মনিটরিংয়ের নির্দেশ দেন মন্ত্রী। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। মাত্র 3% কাজ বাকি থাকলেও পেছাতে পারে বিমানবন্দরের 3rd টার্মিনালের উদ্বোধন। ইঙ্গিত বিমানমন্ত্রীর, যৌথভাবে গ্রাউন্ড হ্যান্ডলিং শুরু হলে সেবার মান বাড়ার আশা। দেশের অর্থনীতি আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে কথা বলেন তিনি। এ সময় সরকার পতনের আন্দোলন জোরদার করার হুঁশিয়ারিও দেন ফখরুল। দলের প্রতিষ্ঠাতার 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 15 দিন ব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপি। বৃহস্পতিবার শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে দোয়া মোনাজাতের আয়োজন করে বিএনপি। শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির শীর্ষ নেতারা, ছিলেন মহানগর সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন, গোটা জাতিকে পরনির্ভরশীল করে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। তাদের দুর্নীতি ও অপকর্মের জন্য পুরো দেশ লুটেরা এবং মাফিয়াদের দখলে চলে গেছে। বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে। বাংলাদেশে একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করছে, তেমনি অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। একদলীয় শাসন কায়েম করতে আওয়ামী লীগ জবরদখল করে ক্ষমতায় টিকে আছে মন্তব্য করে মির্জা ফখরুল আন্দোলন বেগবান করার মাধ্যমেই সরকার হটানোর হুঁশিয়ারি দেন। আজকে বাংলাদেশে গণতন্ত্র সম্পূর্ণভাবে নির্বাসিত,
একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আজকে শাসক গোষ্ঠী আওয়ামী লীগ তারা বিভিন্ন রকম কলা কৌশল করে জনগণের ভোটের অধিকার হরণ করে নিয়ে তারা আজকে ক্ষমতাকে দখল করে আছে এবং একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করতে যাচ্ছে ভিন্ন পদ্ধতি। পরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর আগারগাঁও, হাইকোর্ট মাজার, সেগুনবাগিচা, নয়াপল্টন ও শাহজাহানপুর এলাকায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপি মহাসচিব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রীর নামে মাত্র 2 বছরে প্রায় 90 একর জমি কেনা হয়েছে। এত বিপুল সম্পত্তি কেনার টাকা কোথা থেকে এলো তা নিয়ে আলোচনা হলেও যাদের কাছ থেকে কেনা হয়েছে তারা স্বেচ্ছায় দিয়েছেন কিনা সে প্রশ্ন অনুচ্চারিতই থেকে গেছে। খোঁজ নিয়ে জানা গেছে বেনজির আহমেদের কাছে জমি বিক্রি করা অনেকেই জোর জবরদস্তির শিকার হয়েছেন। কেউ কেউ জমি না দেয়ায় নির্যাতিত হওয়ার অভিযোগও করেছেন। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন সাদাত আকল। গোপালগঞ্জ ও মাদারীপুরের সীমানাবর্তী রাজৈর উপজেলা। অবসরে যাওয়ার 1 মাস আগ পর্যন্ত মাত্র 2 বছরে প্রায় 90 একর জমি কেনা হয়েছে সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জার নামে। 113টি দলিলে কেনা এসব জমির বেশিরভাগই ফসলি জমি। এত জমি কেনার টাকা যোগান দিতে দুর্নীতি হয়েছে কিনা তা জানতে সাবেক আইজিপিকে সপরিবারে হাজির হতে তলব করেছে দুদক। আর এই সুযোগে নিজেদের উপর হওয়া জবরদস্তির বিষয়ে মুখ খুলতে শুরু করেছেন রাজৈরের ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, স্ত্রীর নামে জোর করে ফসলি জমি লিখে নিয়েছেন বেনজির আহমেদ, আর এতে সহায়তা করেছেন তৈয়ব আলী নামে স্থানীয় এক ব্যক্তি। জমি লিখে না দিলে নির্যাতনের শিকারও হতে হয়েছে অনেককে। জোর পূর্বী নিয়েছে, জমিটা দেবো না, এত কষ্টের পর জমিটুক করছিলাম, বাড়ি কষ্টে জমিটুক দিয়েই আর যাই নেই ও দ্বারা দেখাইতে আবার নিচ্ছে আমাদের দলিলের উপর দিয়ে সে আবার দলিল করছে। জোর করে কারো জমি লিখে নেয়া ফৌজদারি অপরাধ জানিয়ে এর শাস্তি আর প্রান্তিক কৃষকের জমি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন আইনজীবীরা। যদি এটা সত্য হয় তাহলে নিশ্চয়ই তার বিচার হবে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে জিরো টলারেন্স আছে। এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করে দেখবে। 60 বিঘার অতিরিক্ত জমি থাকলে কোনো ব্যক্তির নামে বা পরিবারের নামে সেটা কিন্তু সরকার আইন আমলে নিতে পারে। যারা ক্ষতিগ্রস্ত তারা যদি আইনের আওতায় আসে, মামলা করে, সেই ক্ষেত্রে কিন্তু বিষয়টি আদালত বিবেচনা করে দেখতে পারে। মাদারীপুরে সাবেক পুলিশ প্রধানের বিপুল সম্পত্তির খবর জেলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। মেট্রো রেল চলাচল নিয়ে সকাল থেকেই যেন লুকোচুরি খেলা। যান্ত্রিক ত্রুটিতে 8:30টায় বন্ধ হয়ে 9টায় আবার চালু করলেও 8 মিনিট বিরতির জায়গায় ট্রেন আসে 15 মিনিট পরপর। তবে 1:30টার পর থেকে মেট্রো ফিরেছে স্বাভাবিক নিয়মে। সময় এখন ঠিক 1:02। মতিঝিল থেকে কাউরান বাজার স্টেশনে এসে পৌঁছেছে উত্তরগামী একটি ট্রেন। ঘড়িতে সময় ঠিক 1:16। প্রথম ট্রেনের পরে প্রায় 13 মিনিট পরে এই কাউরান বাজার স্টেশনে এসে পৌঁছালো দ্বিতীয় ট্রেনটি। গেল কয়েকদিন ধরেই যেন অনেকটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে নানা ত্রুটির কারণে মেট্রো রেলের যাত্রা। বৃহস্পতিবার সকাল 8:30টায় বন্ধ হয়ে যায় মেট্রো রেলের চাকা। সকাল 9:40-এর দিকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ফেসবুক পেজ থেকে জানানো হয়, অনিবার্য কারণবশত আজ মেট্রো রেল 15 মিনিট হেডওয়েতে চলাচল করবে। পরবর্তীতে নির্ধারিত হেডওয়ে চালু হলে জানানো হবে। এর কিছুক্ষণ পরে আরেকটি পোস্ট দিয়ে জানানো হয় 10:10 থেকে ট্রেন চলাচল স্বাভাবিক সময় ফিরে এসেছে। আসলেই কি তাই? সকাল 11টার সময়ও ট্রেন চলছিল 15 মিনিট বিরতিতে, জানান কাউরান বাজার স্টেশনের দায়িত্বরতরা। কারিগরি ত্রুটির কারণে আসলে ট্রেন চলাচলের শিডিউলে একটু পরিবর্তন করা হয়েছে। এখন 15 মিনিট হেডওয়েতে চলছে আর কি। দুপুর 12:30টায় কাউরান বাজার মেট্রো রেল স্টেশন কন্ট্রোলার জানান, এখন মেট্রো চলাচল স্বাভাবিক পর্যায়ে ফিরে এসেছে। মোটামুটি সবকিছু স্বাভাবিক হয়ে আসে। তখনকার পর থেকে হচ্ছে আপনার পূর্ব নির্ধারিত যে হেডওয়ে ছিল সেই অনুসারে হচ্ছে আপনার ট্রেন মুভমেন্ট চলছে আর কি। এদিকে মাঝে মাঝে মেট্রো চলাচল বিঘ্ন ঘটায় কিছুটা ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। তাদের দাবি দ্রুত এই সমস্যার সমাধান করা হোক। নোটিশ ছাড়া যদি হঠাৎ করে বন্ধ হয় তাহলে আমাদের কর্মস্থলে পৌঁছানো সমস্যা হয়। এই যান্ত্রিক ত্রুটিটা দেখা দিচ্ছে বিভিন্ন কারণে। তারা বলছে কখনো ঝড় বৃষ্টি কিংবা অন্য যান্ত্রিক ত্রুটি, এটা সাধারণ জনগণের জন্য আসলে ভোগান্তির বিষয়। এখন এই রকম তখন একটা বিড়ম্বনাতে পড়লে তখন দেখা যায় যে ভিড় হয়ে যায়, আমরা উঠতে পারি না। তো ডিউরেশনটা কম থাকতো
তাহলে আসলে সবারই সুবিধা। সাধারণত মেট্রো রেলের হেডওয়ে থাকে পিক আওয়ারে 8 মিনিট এবং অফ পিক আওয়ারে 10 থেকে 12 মিনিট। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। অনুমোদন নেই কিন্তু মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে বিলাসবহুল স্লিপার বাস। বেআইনি হলেও ঠিকই বিআরটিএ রেজিস্ট্রেশন নম্বর আছে। দেশের বিভিন্ন রুটে চলাচল করা অন্তত 450 বাসের। বাস মালিক, চেসিস আমদানিকারক এবং বিআরটিএ সবাই দুষছেন একে অপরকে। তবে স্লিপার বাসের মালিকরাই বলছেন আমদানিকারক প্রতিষ্ঠান চেসিস বিক্রির আগেই বিআরটিএ নম্বর ম্যানেজ করে দেয়। মেহেদী হাসানের রিপোর্ট। রাজধানীর ব্যস্ততম গাবতলী বাস টার্মিনাল। সময় সংবাদের ক্যামেরা দেখে দূরপাল্লার এই বাসের পালানোর চেষ্টা, কিন্তু কেন? বিআরটিএর তথ্য মতে বাংলাদেশে এ ধরনের স্লিপার বাস চলার অনুমতি নেই। তার উপর যেসব চেসিসের উপর স্লিপারগুলো তৈরি হচ্ছে সেটিও অবৈধ, কারণ এসব চেসিসের ক্যাটালগ বলছে ধারণ ক্ষমতা সিঙ্গেল ডেকের বা একতলার, কিন্তু বাস বানানো হয়েছে দ্বিতল তো বটেই, তার উপর স্লিপার। যদিও মালিক সমিতি নিজেরাই এসব বাসের ঘোর বিরোধী। এই গাড়ি একটু স্পিডে টানলে এই গাড়ি হিলতে থাকে, তো এই গাড়িটা দোতলা বাস বানানোর জন্য তো এই চ্যাসিস তৈরি করা হয় নাই। এই বাস কিভাবে রেজিস্ট্রেশন পেল? বিআরটিএ কর্তৃপক্ষ এসব বাসের পক্ষে যুক্তি না দেখালেও বাসগুলো কিভাবে নিবন্ধন পেল সে বিষয়ে দায় সারা উত্তর দিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান। আইন বিধিতে স্লিপারের কোনো ডেফিনিশন নেই। বাসটা আছে রেজিস্ট্রেশন নেয়, তখন এটা সিঙ্গেল ডেকারে ছিল। পরবর্তীতে ওরা শেপ চেঞ্জ করে কিছু সিঙ্গেল ডেকারকে স্লিপার করেছে। অবশ্য মূল গুমর ফাঁস করেছেন স্লিপার বাসের মালিকেরাই। আমদানিকারক প্রতিষ্ঠান চেসিস বিক্রির আগেই বিআরটিএর নম্বর ম্যানেজ করেন, পরে চেসিস কিনে নিজেদের মতো স্লিপার বাস বানিয়ে ফেলেন মালিকেরা। ইফাদ, বিকে অটোমোবাইলস এরা বিআরটিএকে আলাদা টাকা দেয় যে আমার এই গাড়িগুলি আসলে পারমিট দিয়ে দিবেন। দেশে তৈরি স্লিপার বাস কিংবা দোতলা বাসের চেসিস আমদানি করছে মূলত বিকে এবং ইফাদ নামের দুটি আমদানিকারক প্রতিষ্ঠান। বৈধতা না থাকলেও নিজেদের ইচ্ছে মতো স্লিপার বাস নির্মাণ, ক্যাটালগের নিয়মনীতি না মানার বিষয়গুলো স্বীকার করলেও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি কোনো কর্মকর্তা। গাড়ি দেখানো হতো না, গাড়ি না দেখে নাম্বার দিত, এটা বাস সারি বলতে পারে। অথচ অদৃশ্য কারণে এসব বাস জব্দ করছে না আইন শৃঙ্খলা বাহিনী কিংবা দায়িত্বপ্রাপ্ত সংস্থা বিআরটিএ। এই বিষয়গুলো আমাদের নজরে এসেছে। সংশ্লিষ্ট সবার সাথে একটা সমন্বিত উদ্যোগে এই বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। সন্দেহ নেই দেশের সড়ক মহাসড়ক আগের চেয়ে উন্নত হয়েছে অনেক। সেই বিবেচনায় বর্তমান মহাসড়ক যদি স্লিপার বাস চলার উপযুক্ত হয়, তবে সেই মানের চেসিস আমদানির আগে আইন পরিবর্তনের দাবি সংশ্লিষ্টদের। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। মাত্র 3% কাজ বাকি থাকলেও পিছিয়ে যেতে পারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন। টার্মিনাল পরিদর্শনে গিয়ে বিমানমন্ত্রী নিজেই এমন ইঙ্গিত দিয়েছেন। তবে সার্বিক অগ্রগতিতে সন্তোষ জানান তিনি। জানান বাংলাদেশ বিমান যৌথভাবে গ্রাউন্ড হ্যান্ডলিং শুরু করলে বাড়বে সেবার মান। আধুনিক ও বিস্তৃত পরিসরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ শেষ হচ্ছে। বাকি রয়েছে মাত্র 3%। সার্বিক কাজের অগ্রগতি দেখতে আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার তৃতীয় টার্মিনাল পরিদর্শনে আসেন বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খান। এ সময় তিনি টার্মিনাল ঘুরে দেখেন ও জেনে নেন বিভিন্ন ইকুইপমেন্ট ও ব্যবস্থাপনা সম্পর্কে। চলতি বছরের অক্টোবরে টার্মিনাল পুরোপুরি চালুর পরিকল্পনা থাকলেও সাংবাদিকদের বিমানমন্ত্রী জানান তৃতীয় টার্মিনালের উদ্বোধন হতে পারে এ বছরের শেষে বা আগামী বছর। প্রায় সময় মতোই আমাদের কাজ শেষ করছি এবং আমরা আশা করছি যে এই বছরের শেষে বা আগামী বছরের প্রথমে আমরা এটার পূর্ণদম কাজ শুরু করতে পারবো ইনশাআল্লাহ। গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বাংলাদেশ বিমানের সঙ্গে যৌথভাবে একটি কোম্পানিকে নিয়ে আসবে জাইকা। এতে লাগেজ হ্যান্ডলিং সেবার মান বাড়বে বলে জানান মন্ত্রী। দেশের বিমানবন্দরে পার্কিং চার্জ কমানোর বিষয়েও পদক্ষেপ নেয়ার কথা বলেন তিনি। রেগুলার মেনটেন করতে হবে, শুধুমাত্র ফ্লোর মেনটেন্যান্স না, উপরেও মেনটেন করতে হবে এবং এই কথাটা আমি ইতিমধ্যে বলেছি। এবং যেহেতু জাপানিরা এটাকে মেনটেন করবে, তারা স্বীকার করেছে হ্যাঁ তারা মেনটেন্যান্সের ব্যবস্থা করবে। আমাদের নিজেদের অভিজ্ঞতা বাড়ানো, সেই জন্য আমরা আমাদের যারা লাগেজ হ্যান্ডলার তাদেরকে ট্রেনিং এবং তারা সেখানে যাতে কোনো অঘটন না ঘটে এই জন্য তাদের শরীরের মধ্যে ক্যামেরা লাগিয়ে দেওয়া হচ্ছে। টার্মিনালের বাকি 3% কাজের মধ্যে মেশিনপত্র কমিশনিংয়ের কাজ চলছে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন।
নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হচ্ছে শাহজালাল বিমানবন্দরের এই তৃতীয় টার্মিনালের মহা নির্মাণযজ্ঞ। এর মাধ্যমে প্রতি বছর প্রায় 2.5 কোটি যাত্রী সেবার মধ্য দিয়ে বিশ্ব এভিয়েশন খাতে নতুন করে বিপ্লব সৃষ্টি করবে বাংলাদেশ, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রফতানিমুখী খাতের প্রণোদনা, নগদ সহায়তা হঠাৎ করে যেন বন্ধ করা না হয়। আসছে বাজেটে সেই দিক নির্দেশনা চান উদ্যোক্তারা, না হলে অর্থনৈতিক উত্তরণের পথে পিছিয়ে পড়তে পারে বাংলাদেশ, এমন আশঙ্কা তাদের। আর আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। আলতাফ হোসাইনের রিপোর্টে বিস্তারিত। সবকিছু ঠিক থাকলে 2026 সালের নভেম্বরে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পাবে বাংলাদেশ। এরপর বিশেষ সুবিধা ছাড়াই রপ্তানি বাজারে পণ্য বিক্রি করতে হবে উদ্যোক্তাদের, যা চরম প্রতিযোগিতার মুখে ফেলবে তাদের। এটা আমি চাচ্ছি না যে একবারে ওনারা 20% কমিয়ে নিয়ে আসুক। অবশ্যই ক্ষতিগ্রস্ত হব, কারণ হচ্ছে এক্সপোর্ট করার জন্য তো প্রচুর খরচ লাগে। এমন কোনো পলিসি করে দেয় যেটা প্রাইভেট সেক্টর ব্যাংকগুলিও আমাদের সেই হেল্প করতে বাধ্য হয়। সবচেয়ে বড় সুবিধাভোগী তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা বলছেন, এমন সংকটের সময় দরকার বিকল্প বাজার, পণ্যের বৈচিত্র্যকরণ সহ নানা উদ্যোগ। এখনই প্রণোদনা স্থগিতের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হলে আরও চাপে পড়বেন পোশাক মালিকরা। কোনো কারণে নগদ সহায়তা বা যে কোনো সহায়তা সরকার যদি কমিয়ে দেয়, তাহলে মালিকদের উপর এটা চাপ পড়বে এবং ভবিষ্যতে আরও ইন্ডাস্ট্রি করার জন্য যে উদ্যোগী হবে মানুষ, সেটা কিন্তু হবে না। স্বল্পোন্নত দেশে উত্তরণ হলে স্বাভাবিকভাবেই প্রণোদনা সহ অনেক সুবিধা হারাবে বাংলাদেশ। এই বাস্তবতা এড়িয়ে যাবার সুযোগ নেই উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন, প্রণোদনা সম্পূর্ণভাবে বন্ধের আগেই এই খাতের দক্ষতা ও অবকাঠামোগত দুর্বলতা কাটানো সহ উৎপাদন খরচ কমাতে হবে। সরাসরি যে সমস্ত আর্থিক সুযোগ সুবিধা, কোনো প্রণোদনা, সেটা আমরা হয়তো দিতে পারবো না, কিন্তু অন্যান্য প্রণোদনা তাদেরকে দিতে পারি। বাজেটের মাধ্যমে যদি এই ধরনের ঘোষণা আসে যে নতুন রপ্তানিমুখী শিল্পের জন্য অবকাঠামোর যে সুবিধা, সেগুলো হয়তো সরকারের দিক থেকে করে দেওয়া হবে। বিনিয়োগ পরিকল্পনা এগিয়ে নিতে দীর্ঘমেয়াদী কর কাঠামোর সঙ্গে হয়রানি বন্ধে এনবিআরের কার্যক্রমকে পুরোপুরি ডিজিটাল করারও জোর দাবি উদ্যোক্তাদের। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। উপকূল জুড়ে রেমালের ক্ষতচিহ্ন, পটুয়াখালীতে দিশেহারা মানুষের হাতে ত্রাণ তুলে দিলেন প্রধানমন্ত্রী। বললেন, ঘুরে দাঁড়াতে সবকিছুই করবে সরকার, থাকবে না কেউ না খেয়ে। এ ছিল দুপুরের সময়ে। এরপর বিভাগীয় সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী মার্জিয়া শ্রেয়া। ধন্যবাদ ইমদাদ। বিভাগীয় সময়ের নানা খবর নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।